Hello everyone and welcome to the class tonight. কেমন আছেন আজকে আপনারা সবাই? Thank you for joining. যারা জয়েন করে ফেলেছেন already, please say hi in the comments so that I can see কারা কারা আছে. All right, so we are going to talk about summary. Rather, we're going to continue our discussion about summary. Hello, yes, অনেকে কমেন্ট করেছে. Thank you. Hi and walaikum assalam. Thank you so much for your participation tonight. So আজকে আমরা সামারি নিয়ে কথা বলবো, সামারি উইথ ক্লুজ. তো আমরা যেমনটা জানি অলরেডি যে there are two types of summary. You might have summary without clues. You might also get summary with clues. So আজকে আমরা summary with clues নিয়ে কথা বলবো. So সামারি রিডিং এর খুবই কমন একটা কোশ্চেন টাইপ. আই উড সে যে দিস মান্থস মানে রিডিং এ অলমোস্ট প্রত্যেকটা প্যাসেজেই সামারি থাকে, মানে এতটাই কমন, অলমোস্ট প্রত্যেকটা প্যাসেজেই সামারি থাকে. There are 3 passages, right? You might get 2 summary out of these 3 passages. দুটো সামারি হয়তো আপনি পেতে পারেন. তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক. আশা করি যে আপনারা সেই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন অ্যান্ড ডু টেক নোটস. কি কি বলছি সেগুলোর উপরে নোট নেবেন. সো সামারি দুইটা টাইপের হতে পারে. ফার্স্ট অফ অল যেটা আমি বললাম একটু আগে যে দেয়ার আর 2 টাইপস অফ সামারি. একটা হচ্ছে উইথ ক্লুজ আর একটা হচ্ছে উইদাউট ক্লুজ. যখন উইথ ক্লু থাকে তখন আপনাকে কিছু অপশন ওরা দিয়ে দিবে, যে অপশনগুলো থেকে আপনাকে চুজ করতে হবে শব্দটা. আর যখন উইদাউট ক্লু বলবে তখন আপনার কাছে কোনো অপশন নাই. ইউ ডোন্ট হ্যাভ এনি অপশনস. ইউ হ্যাভ টু চুজ আ পার্টিকুলার ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ থেকে নিতে হবে. এবং এখানে আমি একটা অ্যানালজি ব্যবহার করি, সেটা হচ্ছে যে এটা কিন্তু কম্পিউটার পাসওয়ার্ডের মতো. কম্পিউটারের পাসওয়ার্ড যদি ফর এক্সাম্পল আপনার কম্পিউটারের পাসওয়ার্ড যদি হয় কার্স, CARS, আর আমি যদি CAR মানে কার পর্যন্ত লিখে যদি আমি এন্টার চাপি, will I be able to log in? Undoubtedly no, লগ ইন হবে না, কার্সই লিখতে হবে. সো আইএলস এর রিডিং এরও সেম সিচুয়েশন. আপনি যদি কারেক্ট আনসার পেতে চান তাহলে এক্স্যাক্টলি প্যাসেজে যেটা লেখা আছে উইদাউট ক্লুজের ক্ষেত্রে আপনাকে সেটাই লিখতে হবে. উইথ ক্লুজটা খুবই মজার. এখানে 2টা ট্র্যাপ আছে, 2 ডিফারেন্ট ট্র্যাপ ইউ মাইট ফেস ইন আইএলস সামারি উইথ ক্লুজ. এই 2টা ট্র্যাপ আজকে আমরা প্র্যাকটিস করবো, দেখবো যে কিভাবে এগুলোকে অ্যাভয়েড করা যায়. অ্যান্ড আই উইল শেয়ার আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি উইথ ইউ. একটা মজার একটা স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে এই ট্র্যাপের ব্যাপারে. অলরাইট, সো আসেন আমরা শুরু করি. তো ফার্স্ট অফ অল আমরা কিছু এক্সাম টেকনিক্স, এক্সাম টিপস নিয়ে কথা বলবো. আপনারা সবাই জানেন যে টিপস এবং টেকনিকের ব্যাপারে আমার ফিলসফিটা কি. আমার ফিলসফি হচ্ছে যে ইউ ক্যান অনলি ইউজ tips and techniques properly when you have the skill. If you don't have the skill, no strategy, no technique, tips, shortcut, hacks will help you, will save your life. There is no magic bullet. There is no silver bullet. There is no magic beans that you can use. All right. কলম পড়া, ডাব পড়া, পানি পড়া, তাবিজ কবজ কোনো কিছুতে কাজ হবে না যদি স্কিল ডেভেলপমেন্ট না করেন. অলরাইট, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে. সো তারপরে আমরা একটু দেখে নিই. তো এই কয়েকটা টিপস আমরা ফার্স্ট অফ অল সব ধরনের সামারির ক্ষেত্রে ইউজ করব. এখানে যে কয়েকটা টিপসের কথা আমি লিখেছি, উইল ইউজ ইট ফর অল টাইপস অফ সামারি. অলরাইট, সো আসেন একটা একটা করে আমরা দেখতে থাকি. ফার্স্ট ওয়ান, সামারির টাইটেল এবং প্রথম বাক্যটা পড়তে হবে. প্রত্যেকটা সামারিতে একটা কি থাকে, একটা টাইটেল থাকে. টাইটেলটা পড়তে হবে এবং সামারির যে ফার্স্ট সেন্টেন্সটা সেই ফার্স্ট সেন্টেন্সটা পড়তে হবে. এখন প্রশ্ন হলো যে কেন পড়তে হবে, কেন ফার্স্ট সেন্টেন্সটা পড়তে হবে? বিকজ এই আনসারগুলো সিকোয়েন্সিয়ালি আসে এবং ক্লাস্টার্ড ওয়েতে আসে. দেখেন পরের
কথাটাতেই আমি এটা বলেছি। আনসার্স উইল বি ফাউন্ড ইন ক্লাস্টার্স। ক্লাস্টার্স মানে কি? ক্লাস্টার শব্দটার মানে কি? গুচ্ছ, একগুচ্ছ। একটা প্যারাগ্রাফের মধ্যে আনসার ৩-৪টা চলে আসবে। একটা প্যারাগ্রাফের মধ্যেই ৫টা আনসার চলে আসবে। গুচ্ছ আকৃতিতে থাকবে। তাহলে আমরা ফার্স্ট অফ অল টাইটেলটা পড়ব, তারপরে আমরা ফার্স্ট সেন্টেন্সটা পড়ব। ফার্স্ট সেন্টেন্স বলতে প্রথম যে ব্ল্যাঙ্কটা আছে, ফার্স্ট যে ব্ল্যাঙ্কটা, সেই ব্ল্যাঙ্কের আগ পর্যন্ত আর কি। অলরাইট? ফার্স্ট ব্ল্যাঙ্ক, প্রথম যে শূন্যস্থানটা দিয়েছে। আপনারা কি আমার লেখা পড়তে পারছেন? তাহলে ফার্স্ট ব্ল্যাঙ্কটা পড়ব, টাইটেলটা পড়ব। তাহলে যখন আমরা টাইটেলটা পড়তেছি তখন এটা আমাদেরকে হেল্প করবে লোকেশনটা আইডেন্টিফিকেশন করতে। অলরাইট? লোকেট করতে যে এটা কোথায় আছে, প্যাসেজের কোন জায়গাতে এটা আছে সেটা আমরা সহজে কি করতে পারবো? লোকেট করতে পারবো যদি আমরা টাইটেলটা পড়ি। হতে পারে যে এটা প্যারাগ্রাফ বি তে আছে, বা হতে পারে এটা প্যারাগ্রাফ এ তে আছে, বা প্যারাগ্রাফ ডি তে আছে। কোন প্যারাগ্রাফে আছে সেই প্যারাগ্রাফটাকে লোকেট করাটা ইজি হবে, কারণ টাইটেলের মধ্যে কিছু শব্দ থাকবে, কিছু কথা থাকবে, যে কথাটা থেকে বোঝা যাবে যে এটা কোন প্যারাগ্রাফের কথা, কোন প্যারাগ্রাফের ইনফরমেশন, সহজে এটা আইডেন্টিফাই করা যাবে। তাহলে যখন আমরা সামারি টাইটেলটা পড়লাম এবং সবগুলো প্রশ্ন না, শুধু প্রথম প্রশ্নটা বা প্রথম ব্ল্যাঙ্কসটাকে আমরা পড়লাম, তারপরে আমরা প্যাসেজে যাব। তো যখন আমরা প্রশ্নটা পড়তেছি, when you are reading the question, ফর এক্সাম্পল প্রথম বাক্যটা আমরা পড়েছি, সেখানে অবশ্যই আমাদেরকে ফোকাস ওয়ার্ডগুলোকে আইডেন্টিফিকেশন করতে হবে। ফোকাস ওয়ার্ডগুলো কাকে বলে? নাউন, নাম্বার, ডেট এবং প্লেস। এই ফোকাস ওয়ার্ড নিয়ে আপনাদের একটা স্পেশাল ক্লাস হবে একদিন। টার্মস, তো নাউন, নাম্বার, নাউনের মধ্যে কি আছে? ডেট, প্লেসের নাম, মানুষের নাম। নাম্বারের মধ্যে কি আছে? ডেট বা পার্সেন্টেজ। টার্মসের মধ্যে কি আছে? সায়েন্টিফিক টার্মস, ইকোনমিক টার্মস। এবং টার্মসের মধ্যে সবসময় আমি ইনভার্টেড কমা দেই, কারণ এক্সামেও, পরীক্ষার প্রশ্নেও কি থাকবে? প্যাসেজের মধ্যে এরকম ইনভার্টেড অথবা ড্যাশ দিয়ে টার্মের মিনিংটা বলা থাকবে। ফোকাস ওয়ার্ড মানে ফোকাস ওয়ার্ড দিয়ে কিভাবে আপনাকে বিপদে ফেলা যাইতে পারে, ফোকাস ওয়ার্ড দিয়ে কিভাবে আপনাকে কনফিউজ করা যাইতে পারে, এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস করাবো। প্রথমে আমরা কোশ্চেন টাইপগুলো সব সলভ করে নেই। আমরা একটা একটা করে কোশ্চেন টাইপ করতেছি। আমাদের 13টা কোশ্চেন টাইপ আছে। আমরা এমসিকিউ করেছি, জিস্ট এমসিকিউ করেছি, মাল্টিপল অপশন এমসিকিউ করেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে নোট কমপ্লিশন করেছি, সামারিতে উইদাউট ক্লু করেছি, আজকে আমরা উইথ ক্লু করতেছি। 13টা প্রশ্নের টাইপের ক্যাটাগরিটা কিন্তু আমি মনে হয় প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম। আপনারা যদি ভুলে গিয়ে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নেবেন, গ্রুপে আছে। এই প্রত্যেকটা কোশ্চেন টাইপ আমরা ক্লাসে একবার করে সলভ করব, তারপরে আমরা আবার কি করব? অ্যাডভান্স সলভিং এ যাব, যখন আমরা পুরো প্যাসেজে মাল্টিপল কোশ্চেন টাইপ কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে আমরা কমন ইয়ে থেকে বের হয়ে আসবো আর কি। তখন এখন যেটা করতেছেন সেটা হচ্ছে একেবারে সোজা সাপটা হিসাব। এই টিপসটা ফলো করে কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি। তারপরে আবার এটার যে মানে ট্র্যাপ আছে সেগুলো নিয়ে কথা হবে সেকেন্ড হাফে। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট হাফ, খেলার প্রথম অংশ চলতেছে এখন। তো এখানে যেটা বলেছি আমি যে আনসার্স উইল বি ইন সিকোয়েন্স। আনসারগুলো কিভাবে থাকবে? আনসারগুলো সিকোয়েন্স মেনটেন করে দেওয়া হবে। তার মানে একের পরে 2, 2 এর পরে 3, এইভাবে সিকোয়েন্সিয়ালি আনসারগুলো আসবে। তো ফর এক্সাম্পল প্রথম প্রশ্নটা যদি হয় 15 নাম্বার, তো 15 নাম্বারের উত্তরটা আগে পাবো, তারপরে আমরা 14 এর উত্তর পাবো, সরি ভুল বললাম, 16 এর উত্তর পাবো, তারপরে আমরা 17 পাবো। এইভাবে সিকোয়েন্স মেনটেন করে আসবে। তো এখানে জেনারেলি সিকোয়েন্স মেনটেন হয়, মাঝে মাঝে যে ব্রেক হয় না তা না। আপনারা তো জানেন যে সব কিছুরই কি থাকে? ব্যতিক্রম থাকে। তো এটারও ব্যতিক্রম আছে। নেক্সট যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে ক্লু নিয়ে। উইদাউট ক্লু যখন করেছিলাম তখন এই কথাটা আলোচনা করিনি, আজকে করতেছি। সেটা হলো
ক্লুজ আর জেনারেলি গিভেন অ্যাজ সিনোনিমস। আপনাকে যে ক্লু দেওয়া হবে এই ক্লু এর মধ্যে যে শব্দটা থাকবে সেই শব্দটা সাধারণত কি থাকে না, প্যাসেজের শব্দটা থাকে না। ইট ইজ জেনারেলি গিভেন অ্যাজ এ সিনোনিম। হুবহু দিতে পারে, যদি এক্সামিনার প্রশ্নটা একটু সহজ করে তাহলে হুবহু দিতে পারে, কিন্তু সাধারণত দেয় না। জেনারেলি মানুষ সাধারণত দেয় না, সিনোনিম বলা থাকে। কিরকম হতে পারে? ফর এক্সাম্পল, হয়তো ওখানে প্যাসেজে বলা আছে ডাবল, প্রশ্নে অপশনে ওরা দিল যে টোয়াইস অ্যাজ মাচ, টোয়াইস অ্যাজ মাচ, দ্বিগুণ। দুটো তো একই কথা, তাই না? এইরকম সিনোনিম দিয়ে দিবে। নেক্সট পয়েন্টটা বলেছে যে আর্টিকেল, প্রিপোজিশন এবং কলোকেশন উইল হেল্প ইউ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল, প্রিপোজিশন, কলোকেশন, এই প্রত্যেকটা জিনিসই মুখস্থ করা সম্ভব। আপনারা যদি চান যে আমি আর্টিকেল ইমপ্রুভ করব, তাহলে আপনাকে আর্টিকেলের নিয়মগুলো মুখস্থ করতে হবে। আপনি যদি চান যে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা শিখবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ইমপ্রুভমেন্ট করব, তাহলে আপনি প্রিপোজিশনের লিস্ট মুখস্থ করতে হবে। তবে এই জিনিসগুলো এত বেশি বা এত বড় যে আপনি একদিনে, 2 দিনে, 1 সপ্তাহে, 2 সপ্তাহে বা 1 মাস, 2 মাসেও এগুলো সব কমপ্লিট করতে পারবেন না। তো দিস ইজ আ অন গোয়িং প্রসেস। আপনি চেষ্টা করবেন প্রতিদিনই 5টা, 10টা, 2টা, যতগুলো সম্ভব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল সলভ করতে। সিম্পলি গুগলে যাবেন, লিখবেন লিস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা পিডিএফ পেয়ে যাবেন। গুগলে যাবেন, লিখবেন লিস্ট অফ ইউজ অফ আর্টিকেলস, একটা পিডিএফ পেয়ে যাবেন। গুগলে যাবেন, লিখবেন যে লিস্ট অফ কলোকেশনস, পিডিএফ পেয়ে যাবেন। তো বেশি রিসোর্স দরকার নাই। মানে ইফ ইউ গেট আ লট অফ রিসোর্সেস, তাহলে কি হবে? ওভারওয়েলমিং মনে হবে, এত কিছু পড়া সম্ভব না। তারপরে শুধু এগুলো ফোল্ডার করে থাকবে আর কি কম্পিউটারে। ঠিক আছে, আর্টিকেলের ফোল্ডার, প্রিপোজিশনের ফোল্ডার, কলোকেশনের ফোল্ডার, কিন্তু কোনো প্র্যাকটিস আর হবে না। তো ছোট করে অল্প কিছু পড়বেন আর কি, যাতে একটু পড়া হয় অ্যাটলিস্ট। তো ব্ল্যাঙ্কসের আগে এবং পরে কথাটা হলো যে, যে ব্ল্যাঙ্কটা দেওয়া হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো থাকবে, তাই না? সামারি মানে তো একটা ব্ল্যাঙ্ক। সো এই ব্ল্যাঙ্কের আগে এবং ব্ল্যাঙ্কের পরে কি আছে, এখানে কি কি প্রিপোজিশন আছে, টু আছে, এখানে কি ফর আছে, এখানে কি বাই আছে, কি আছে, পরে কি আছে, কি ধরনের শব্দ আছে, আর্টিকেল কি আছে, এখানে কি এ আছে নাকি অ্যান আছে। তাহলে সেই আর্টিকেল থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কি ধরনের শব্দ আসতে পারে, ভাওয়েল না কনসোনেন্ট, তাই না? ধারণা করা যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা কি জিনিস? যখন আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে শব্দটা বসিয়ে ফেলছেন, তারপরে আপনাকে 3টা জিনিস চেক করতে হবে। একটা হচ্ছে গ্রামার, যে শব্দটা আমি বসালাম বাক্যের মধ্যে, এই শব্দটা বসানোর পরে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হয় কিনা। 2 নম্বর হলো মিনিং, যে আমি যে শব্দটা বসিয়েছি সেই শব্দটার অর্থ ঠিক আছে কিনা, প্যাসেজের সাথে মিনিংটা মিলতেছে কিনা। এন্ড নাম্বার 3 হচ্ছে সিনোনিম, যে আমি যে শব্দটা বসিয়েছি সেই শব্দের কোনো সিনোনিম প্রশ্নে অলরেডি দেওয়া আছে কিনা। যদি অলরেডি প্রশ্নে ওই শব্দের সিনোনিম দেওয়া থাকে, তার মানে এটা আমার আনসার হতে পারে না। দিস ইজ দ্য মোস্ট কমন এরর দ্যাট ইউ ক্যান ডিটেক্ট। সবচেয়ে বেশি হয় স্টুডেন্টদের। একটা শব্দ তারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে লিখেছে, যে শব্দটার একটা সিনোনিম জাস্ট পাশেই লেখা আছে, ব্ল্যাঙ্কের একটা শব্দ পরেই ওই শব্দটাই কি আছে, সিনোনিম আছে। এটা তো কখনোই হতে পারে না, তাই না? রাইট? একই জিনিস তো দুইবার আসতে পারে না। একই শব্দ তো একই সেন্টেন্সে পাশাপাশি দুইবার ইউজ করার দরকার হয় না। এটা একবার পুরো সেন্টেন্সটা চোখ বুলালেই কিন্তু আমরা পেয়ে যাই। কিন্তু অনেক সময় স্টুডেন্টদের তাড়াহুড়ার কারণে, সময় কম থাকার কারণে আনসারটা পেয়ে গেছি বলে তারা কি করে, দ্রুত আনসারটা করে জাস্ট মুভ করার চেষ্টা করে। আনসার করার পরে আরেকবার সেন্টেন্সটা আর পড়ার প্রয়োজন বোধ করে না। বাট অ্যাকচুয়ালি কিন্তু পড়তে খুব বেশি সময় লাগে না। ইফ ইউ জাস্ট রিড দ্য সেন্টেন্স ওয়ান্স, ইট মাইট টেক ইউ 10 সেকেন্ডস, বাট ইট মাইট সেভ ইউ আ ফিউ মার্কস, ইভেন 1 ব্যান্ড স্কোর। ঠিক আছে? সো শুদ্ধি পরীক্ষা করবেন। গ্রামার, মিনিং এবং সিনোনিম দেওয়া আছে কিনা এটা চেক করবেন। নাও সামারি উইথ ক্লুজ এর জন্য আলাদা করে একটা স্পেশাল টিপস আপনাদেরকে দিচ্ছি, যেটা উইদাউট ক্লুজ এর মধ্যে দরকার নাই। উইথ ক্লুজ এটা করবেন, সেটা হচ্ছে যে ডু নট রিড দ্য ক্লুজ ফার্স্ট। অলরাইট? ক্লুগুলা ফার্স্টে পড়ার দরকার নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আপনি যখন সামারি
উইদাউট ক্লু করতেছেন, লেখা পড়তে পারেন? সামারি উইদাউট ক্লু যখন আপনি করতেছেন তখন আপনি ঠিক যেভাবে সলভ করতেন উইথ ক্লুটাকেও আপনি ঠিক সেভাবেই সলভ করবেন। আপনি ধরে নেবেন যে আপনাকে কোনো ক্লু দেওয়া হয় নাই। কি ধরে নেবেন? যে আমার কাছে কোনো ক্লু নাই। ক্লুটা আপনি দেখবেনই না, তাকাবেনই না। রাইট? ভালো মতো শোনেন। ক্লুটা পড়ারই দরকার নাই। আপনি মনে করুন যে আমাকে ক্লু দেয়ই নাই। যদি ক্লু না থাকতো তাহলে কি আমি কি করতাম? ক্লু যদি না থাকতো তাহলে ওই শূন্যস্থানের মধ্যে যে শব্দটা হইতো ওই শব্দটা আমি সরাসরি প্যাসেজ থেকে বসাইতাম। তাই না? উইদাউট ক্লুতে যেভাবে করি। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি কি করি? প্যাসেজ থেকে সরাসরি একটা শব্দ এনে ওই ব্ল্যাঙ্কসটা ফিল আপ করি। যখন উইথ ক্লু দিবে তখন আপনি ক্লুটার দিকে তাকাবেন না। আপনি চিন্তা করবেন আমাকে ক্লু দেয় নাই। এই শূন্যস্থানের শব্দটা আমাকে প্যাসেজ থেকেই বের করতে হবে। আপনি এই শূন্যস্থানের জন্য শব্দটা প্যাসেজ থেকেই বের করবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। যখন আপনি প্যাসেজ থেকে বের করলেন শব্দটা, তারপরে ওই শব্দটা ব্ল্যাঙ্কসে বসাবেন না। আপনি ওই শব্দটা ব্ল্যাঙ্কসে না বসায় এইবার আপনি ক্লু এর দিকে তাকাবেন যে শব্দটা আমি বসাতে চাচ্ছি সেই শব্দটার কোন সিনোনিমটা এখানে দেওয়া আছে। তা আপনি বসাতে চাচ্ছেন ডাবল। আপনি প্যাসেজে গিয়েছেন দেখবেন শূন্যস্থানের মধ্যে বসবে ডাবল। আপনি ডাবল বসাতে চাচ্ছেন। এখন দেখবেন যে ঠিক আছে ডাবলের পরিবর্তে এই লিস্ট থেকে এই ক্লু থেকে কোনটা বসানো যায়। ডাবলের সিনোনিম কোনটা? দেখবেন যে একটা লেখা আছে অপশনে টুয়াইস অ্যাজ মাচ। তাহলে এটা ডাবলের সিনোনিম। ঠিক আছে, তাহলে আমার আনসার হবে টুয়াইস অ্যাজ মাচ। ওকে? সো আমার সাইকোলজিটা কি হবে? আগে আমাকে শব্দটা বের করতে হবে যে প্যাসেজে কোন শব্দটা আছে। ওই শব্দটা বের করতে পারলে তারপরে গিয়ে আমি কি করতে পারবো? ক্লু থেকে বসাতে পারবো। কারণ ক্লু এর মধ্যে এমন শব্দ দেওয়া থাকবে, অতিরিক্ত শব্দ দেওয়া থাকবে। শূন্যস্থান ৫টা, শব্দ থাকবে ৭টা বা ৮টা। এমন কিছু শব্দ থাকবে যেগুলো কিন্তু চাইলে বসায় দেওয়া যায় শূন্যস্থানে, সেটা গ্রামাটিক্যালি মিলে যায়। আপনার মনে হতে পারে যে এটা তো পড়ার দরকার না, না পড়েই বুঝতেছি যে এই শব্দটা এখানে বসালে এটা ঠিক থাকে অর্থ। বাট দ্যাট মাইট নট বি দ্য রাইট আনসার। এই কারণে আপনি প্রথমে ক্লুটাকে কি করবেন না? কনসিডার করবেন না। রাইট? সো আমরা কি করব প্রথমে? আমরা উইদাউট ক্লু যেভাবে সলভ করি এক্স্যাক্টলি ওইভাবে সলভ করব। ওয়ান্স আই লোকেট দ্য আনসার, যখন আমি আনসারটাকে প্যাসেজে লোকেট করলাম তারপরে আমি কি করব? আমার ক্লুগুলা দেখব যে ক্লু এর মধ্যে কোথায় এই শব্দটার কি দেওয়া আছে, সিনোনিম দেওয়া আছে। সেই সিনোনিমটাকে আমরা চুজ করব। এখন একটা ছোট্ট মজার স্টোরি বলি। এই যে ক্লুগুলোর এ বি সি ডি দিয়ে দেওয়া থাকে। এ বি সি। অপশন বি তে ছিল টুয়াইস অ্যাজ মাচ। টুয়াইস অ্যাজ মাচ। অলরাইট? মজার ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু লেটারটা লিখতে হবে। আপনি যদি আনসার টুয়াইস অ্যাজ মাচ লেখেন তাহলে কিন্তু আনসার হবে না। আপনাকে লিখতে হবে বি। আপনাকে শূন্যস্থানে কি লিখতে হবে? বি লিখতে হবে। কারণ বি নাম্বার যে শব্দটা ক্লুতে সেই শব্দটা রাইট আনসার। কিন্তু আমরা সাধারণত কি করি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা সাধারণত শব্দ লিখে অভ্যস্ত। উইদাউট ক্লুতেও আমরা কি লিখি? শব্দ লিখি সরাসরি। মানে গ্যাপ থাকলে শব্দ লিখি আমরা। এটা হচ্ছে আমাদের কমন প্র্যাকটিস। নোট কমপ্লিশনও সেম। গ্যাপ থাকলে শব্দ লিখতে হয়। উইদাউট ক্লু সামারিতেও সেম। গ্যাপ থাকলে শব্দ লিখতে হয়। সবগুলোতে সেম। গ্যাপ থাকলে শব্দ লিখতে হয়। শুধুমাত্র উইথ ক্লুজে গ্যাপ থাকলে শব্দ না বরং কি লিখতে হয়? লেটার লিখতে হয়। তো এইটা একটু ঝামেলা। কারণ হচ্ছে যে পরীক্ষার হলে সবসময় মনে থাকে না। তো মজার স্টোরিটা হচ্ছে একজন আমারই এক পরিচিত একজন আইএলটিএস এর টিচারের। ঠিক আছে? সো সে অনেক বছর ধরে স্পোকেন পড়ায়, আইএলটিএস পড়ায়। তো এটা প্রবাবলি ২০১৫ সাল ১৬ সালের কথা হবে। অনেক বছর আগের কথা। তো তখন সে আইএলটিএস পরীক্ষা দিয়ে আসছে একদিন। এসে তারপরে দেখি যে খুব মন খারাপ করে বসে আছে। আমি বললাম, "কি হইছে ভাই? কি সমস্যা কি? পরীক্ষা ভালো হয় নাই?" তো সে বলতেছে যে, "আর বললেন না ভাই, আমি এত দিন ধরে স্টুডেন্টদেরকে যেটা পড়াইতেছি সেটাই নিজে ভুল করে আসছি। কি করছি? সামারি উইথ ক্লুজে একটাতেও আমি কি করি নাই? লেটার লিখি নাই। আমি সবগুলাতে শব্দ লিখে দিয়ে আসছি। এটা পরে আমার মাথায় আসছে যে আমি তো সামারিটাতে এবিসি না লিখে শব্দগুলো লিখছি আনসার শিটে। তো আমার একটাও আনসার দেওয়া হবে না।" রাইট? সো তাহলে ওখানে ধরেন ৫ মার্কস বা ৭ মার্কস মানে তার মোটামুটি কি মানে ব্যান্ড 7 থেকে হয়তো সে ব্যান্ড 5.5 এ চলে আসছে আরকি। ওই একটা ভুলের কারণে। তো এটা এক্সাম স্ট্রেসের কারণে হয়েছে আর কিছু না।
সে তো জানে বিষয়টা। আপনিও জানেন, আপনাকে আজকে আমি বলে দিলাম। বাট তারপরেও কিন্তু এক্সামের সময় এটা একটু স্পেশালি আমরা খেয়াল করব যে আমাকে কিন্তু লেটার লিখতে হবে উইথ ক্লুজ এর মধ্যে, নট ওয়ার্ডস। ওকে? আচ্ছা। সো এখন আমরা একটা এক্সাম্পলে যাই। তো দেখেন এখানে লেখা আছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস এ থ্রু এইচ। কি বলছে? এ থ্রু এইচ। এ থেকে এইচ পর্যন্ত একটা লিস্ট আছে, সেই লিস্ট থেকে আপনাকে শব্দ লিখতে বলেছে। এই জিনিসটা যেটা আমি আপনাদেরকে মাত্র গল্পটা বললাম, রাইট দ্য কারেক্ট লেটার এ থ্রু এইচ ইন দ্য আনসার শিট। আনসার শিটে আপনাকে লেটারটা লিখতে বলছে, ওয়ার্ডটা না। ওকে? তো আজকে যে প্যারাগ্রাফটা থেকে আমরা করতেছি, প্যারাগ্রাফটার নাম হচ্ছে দ্য বেনিফিটস অফ হিউমার। ওই সামারির টাইটেল হচ্ছে এটা, তাই না? প্রথমে তো আমরা সামারি টাইটেলটা পড়ি, এটা হচ্ছে টাইটেল, দ্য বেনিফিটস অফ হিউমার। হিউমার মানে কি? হোয়াট ডাজ ইট মিন হিউমার? একটু কমেন্ট করেন তো দেখি, হিউমার মানে কি? লেখেন একটু, হিউমার হোয়াট ডাজ ইট মিন, কমেন্টে লেখেন। সো বলছে দ্য বেনিফিটস অফ হিউমার, হিউমারের সুবিধা, হাসি ঠাট্টা, তাই না? কমেডি, রাইট, কোনো কিছু নিয়ে মজা করা। চিন্তা চেতনা, একজন লিখেছে চিন্তা চেতনা। চিন্তা চেতনা তো না, হিউমার মানে চিন্তা চেতনা না। হিউমার মানে হচ্ছে মজা, রাইট। গুজবও না, হিউমার মানে গুজব না, রাইট। হাসি খুশি, হ্যাঁ মানে হাসি ঠাট্টা আর কি। হিউমার মানে হচ্ছে হাসি ঠাট্টা করা, হাসি ঠাট্টা করা বা মজা করা, এটা হচ্ছে হিউমার। সো এখানে প্যাসেজটা হচ্ছে দ্য বেনিফিটস অফ হিউমার। আমরা একটা কথা বলি যে সেন্স অফ হিউমার, যে অমুকের সেন্স অফ হিউমার খুব ভালো, তার মানে সে খুব ভালো মজা করতে পারে, খুব রসিক লোক। হ্যাঁ, যে কোনো কিছুতে একটা মজার অ্যাঙ্গেল খুঁজে পায়, বল সেন্স অফ হিউমার, মজাটা ধরতে পারতেছে কে। তো সেন্স অফ হিউমার বা এই যে বেনিফিটস অফ হিউমার নিয়ে আজকের এই আমার এটা। তো আসেন আমরা প্রথমে লেটস লুক অ্যাট দ্য কোশ্চেন। দেখেন আমরা আমাদের ফার্স্ট কাজ কি, এই হচ্ছে প্যারাগ্রাফ, এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে আমার লিস্ট। আমি প্রথমে কোনটার দিকে তাকাবো? প্রথমে ভালো মতো লিস্টটা পড়ে ফেলবো, তাই না? এতে কি আছে, বিতে কি আছে, এভাবে পড়ে ফেলবো না সবগুলো বানান সহ? নাকি? না, লিস্টের দিকে তাকানো যাবে না। ওকে, লিস্টটা ভুলে যেতে হবে যে লিস্ট বলে এখানে কিছু আছে। তাহলে আমরা যেটা করব, উই আর গোয়িং টু ফোকাস অন আওয়ার ফার্স্ট কোশ্চেন। কি বলছে? প্রশ্নটার দিকে তাকাবো আমরা। কি বলছে যে ইন ওয়ান স্টাডি, একটা গবেষণায়, স্টাডি মানে গবেষণা, একটা গবেষণাতে, সেই গবেষণাটা কোথায় হয়েছে? অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা একটা নাম, তাই না? এটা একটা ফোকাস ওয়ার্ড, দিস ইজ আ ফোকাস ওয়ার্ড। তো আমরা একটা ফোকাস ওয়ার্ড পেয়েছি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, এইটা আমরা প্যাসেজে কি করব? স্ক্যান করব। এবং দেখেন প্যাসেজে আমরা কিন্তু প্রথম সেন্টেন্সেই এটা পেয়ে যাচ্ছি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি কথাটা, রাইট? কিন্তু আমরা কিন্তু এই যে মানে শব্দটা পেয়েছি মানে কিন্তু আনসার পেয়ে যায় না। অনেক সময় আমাদের এরকম একটা ধারণা হয় যে ওয়ার্ড পেয়েছি মানে আনসার পেয়ে গেছি। আসলে আনসার পাই নাই, জাস্ট বুঝতে পারছি যে এখানে আনসারটা আছে, তাই না? তাহলে প্রশ্নটা একটা কি বলছে যে একটা গবেষণা করেছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি গবেষণা করেছে। সেখানে কি করেছে তারা? র্যান্ডমলি চুজেন গ্রুপস অফ পার্টিসিপেন্টস। র্যান্ডমলি মানে কোনো রকমের প্ল্যানিং ছাড়া আর কি, যাচাই বাছাই না করে জাস্ট হুটহাট কিছু লোকজনকে তারা চুজ করেছে এবং তাদেরকে দেখানো হয়েছে, এই পার্টিসিপেন্ট যারা ওই ওই গবেষণায় যারা অংশগ্রহণ করলো, তাদেরকে দেখানো হয়েছে ওয়ার শোন ওয়ান অফ থ্রি ভিডিওস, তাদেরকে তিনটা ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখানো হয়েছে। ওয়ান অফ থ্রি মানে কি? তিনটার থেকে যে কোনো একটা। ইচ ডিজাইনড টু জেনারেট এ ডিফারেন্ট কাইন্ড অফ ড্যাশ। এবং এই যে ভিডিওগুলা, প্রত্যেকটা ভিডিওর একটা কি ছিল? একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা ছিল যে টু জেনারেট, জেনারেট মানে হলো কি? প্রডিউস, তৈরি করা, এ ডিফারেন্ট কাইন্ড অফ ড্যাশ, কিছু একটা তৈরি করা, কিছু একটা বের করা উদ্দেশ্য ছিল। তাহলে তারা র্যান্ডমলি কিছু লোকজনকে সিলেক্ট করলো স্টাডির জন্য এবং তাদেরকে তিনটা ভিডিওর থেকে যে কোনো একটা ভিডিও দেখানো হলো এবং তারা দেখলো যে এই ভিডিওটার উদ্দেশ্যটা কি। সেটা হচ্ছে আমার প্রশ্ন, ভিডিওটা ডিফারেন্ট টাইপ অফ কি জেনারেট করে। আচ্ছা,
তাহলে এবার আমরা প্যারাগ্রাফে চলে আসি। লেটস লুক এট দ্য প্যারাগ্রাফ। কি বলছে যে ওয়ান স্টাডি কন্ডাক্টেড বাই ডেভিড চ্যাং অ্যান্ড লু ইয়াং, বা নামের কি মিল, তাই না? ডেভিড চ্যাং, লু ইয়াং। তাহলে বলছে যে ওয়ান স্টাডি কন্ডাক্টেড বাই ডেভিড চ্যাং অ্যান্ড লু ইয়াং অফ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়াজ বেসড অন দ্য হাইপোথেসিস। হাইপোথেসিস মানে কি? যারা আপনারা গবেষণার কাজে সংযুক্ত আছেন একটু বলেন তো দেখি, হাইপোথেসিস মানে কি? তাহলে বলতেছে যে তারা একটা হাইপোথেসিস করছিল, এটা ভিত্তি করেছে, যে ওয়াজ বেসড অন হাইপোথেসিস, একটা হাইপোথেসিসের উপরে ভিত্তি করে তারা একটা গবেষণা করেছে। হাইপোথেসিসটা কি? দেখেন হাইপোথেসিসটা কি সেটা এখানে দ্যাটের পরে কিন্তু হাইপোথেসিসটা লেখা আছে। হিউমার মাইট প্রোভাইড আ রেসপাইট ফ্রম টিডিয়াস সিচুয়েশন। রেসপাইট মানে কি? হোয়াট ডাজ ইট মিন? ভোক্যাব রিক্যাপ, তাই না? আমরা ভোক্যাব রিক্যাপ করি। সো প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা প্যারাগ্রাফে আমরা যে শব্দগুলো শিখতেছি সেই শব্দগুলোকে আমরা কিন্তু কি করব? আবার প্র্যাকটিস করব। ক্লাসের শেষে সেগুলোকে আমরা রিভিশন করব এবং আপনারা টোটাল যে প্রিপারেশন নিচ্ছেন, বাসায় যে 100 প্যাসেজের টার্গেট নিয়ে আগাচ্ছেন, সেই প্যাসেজগুলো থেকেই শব্দগুলোকে আপনারা মুখস্থ করবেন। আপনারা যদি শুধু কেমব্রিজের এই ভোকাবুলারি শিখতে পারেন, আপনারা ভোকাবুলারি জাহাজ আরো বেশি সাবমেরিন টাইপের কিছু একটা হয়ে যাবেন আর কি। এর বাইরে কোনো কিছু পড়া দরকার নাই। তাহলে হাইপোথেসিস মানে কি? হাইপোথেসিস মানে হচ্ছে যে একটা অ্যাসাম্পশন, রাইট? প্রাইমারি অ্যাসাম্পশন উইদাউট এনি এভিডেন্স, কোনো ধরনের একটা ধারণা, এটাকে বলে হাইপোথেসিস, একটা ধারণা। আর রেসপাইট মানে কি? রেসপাইট মানে হলো রেস্ট। রেসপাইট মানে হচ্ছে বিশ্রাম বা কোনো কিছু থেকে একটু ছাড়া পাওয়া, মুক্তি পাওয়া। তাহলে বলতেছে তাদের একটা হাইপোথেসিস, তার একটা ধারণা করছে যে এই যে আমরা হাসি ঠাট্টা করি, হিউমার করি, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো যে আমাদেরকে বিভিন্ন টিডিয়াস সিচুয়েশন, টিডিয়াস মানে ক্লান্তিকর, বোরিং, বিভিন্ন রকমের বোরিং সিচুয়েশনে আমাদেরকে একটু স্বস্তি দেওয়াটাই হলো হিউমারের উদ্দেশ্য। তাহলে হিউমার মাইট প্রোভাইড এ রেসপাইট ফ্রম টিডিয়াস সিচুয়েশন ইন দ্য ওয়ার্ক প্লেস, অফিসে বা কাজের ক্ষেত্রে, কাজের জায়গায়, তাই না? স্কুল কলেজ যখন স্টুডেন্টরা থাকে তারা তো ওইখানে কাজই করতেছে, অফিসে এমপ্লয়িরা, তাই না, হাসি ঠাট্টা করতেছে। তো এটার উদ্দেশ্য হলো একটু বিশ্রাম, একটু শান্তি পাওয়া, একটু স্বস্তি পাওয়া। দিস মেন্টাল ব্রেক, এই যে এই রেসপাইটের অর্থটা আবার এখানে দেখেন, ওরা টেকনিক্যালি বলে দিল আপনাকে। মেন্টাল রেস্ট, মেন্টাল রেস্ট বা মেন্টাল ব্রেক মাইট ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট মানে কি? দ্য রিপ্লেনিশমেন্ট, রিপ্লেনিশমেন্ট মানে কি? অফ মেন্টাল রিসোর্সেস। রিপ্লেনিশ মানে কোনো কিছু পুনরায় তৈরি হওয়া, বা এটা আবার, এটা খালি হয়ে গেছিল, এটা আবার ভর্তি হয়ে গেল, পূরণ হয়ে গেল, এরকম। তাহলে বলতেছে যে মেন্টাল রিসোর্সেস, এই যে আপনার যে মানসিক শক্তি বা আপনার যে কনসেন্ট্রেশন ছিল, হ্যাঁ, সেটা তো কিছুক্ষণ কাজ করার পরে আর থাকে না, আর মনোযোগ আসে না, কনসেন্ট্রেশন আসে না। তখন একটু হাসি ঠাট্টা করলে কি হয়? আবার সেই কনসেন্ট্রেশনটা, সেই মেন্টাল অ্যাবিলিটিটা আবার রিপ্লেনিশ হয়, আবার পুনরায় ভরে যায় খালি জায়গাটা। তখন আবার কি কিছুক্ষণ ভালো করে কাজ করা যায়। তো তাদের হাইপোথেসিস ছিল এটা। তো কি বলছে যে দ্য টেস্ট, টু টেস্ট দিস থিওরি, তাদের এই যে থিওরিটা, হাইপোথেসিসটা, এটাকে টেস্ট করার জন্য দ্য রিসার্চার্স রিক্রুটেড 74 বিজনেস স্টুডেন্টস। তাহলে তারা কিছু বিজনেস স্টুডেন্ট নিল, অস্টেন্সিভলি, অস্টেন্সিভলি মানেই হলো র্যান্ডমলি, ঠিক আছে? এই যে অস্টেন্সিভলি মানে কি? র্যান্ডমলির সিনোনিম হচ্ছে এটা। তাহলে তারা অস্টেন্সিভলি 74 জন স্টুডেন্টকে নিল ফর অ্যান এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্টের জন্য, অন পারসেপশন। এক্সপেরিমেন্টটা কিসের হবে? পারসেপশনের হবে, দৃষ্টিভঙ্গি। তো ফার্স্ট অফ অল দ্য স্টুডেন্টস পারফর্মড এ টিডিয়াস টাস্ক। প্রথমে স্টুডেন্টদেরকে একটা বোরিং কাজ করতে দেওয়া হলো, খুব টিডিয়াস একটা কাজ, বোরিং একটা কাজ তাদেরকে করতে দেওয়া হলো, in which they had to cross out every instance of the letter E over 2 pages of text. চিন্তা করেন, আপনাদের যদি আমি বলি যে এই পেজে যতগুলো ই আছে সবগুলোকে একটা একটা করে কাটেন, তাহলে কত বোরিং একটা কাজ, তাই না? এখানে একটা ই আছে, এখানে একটা ই আছে,
এখানে একটা ইয়ে আছে, এইভাবে বসে বসে আপনাকে 2 পেজ লম্বা একটা টেক্সট দিয়ে বলছে সব ইয়ে থেকে কি বাই করা, কাটতে হবে। মিনিংলেস একটা কাজ, টিডিয়াস একটা বোরিং কাজ দিছে তাদেরকে। আচ্ছা, তারপরে দ্য স্টুডেন্টস then were randomly assigned to watch a video. তারপরে তাদেরকে র্যান্ডমলি একটা ভিডিও দেখানো হয়েছে। এলিসিটিং, এই যে শব্দটা দেখেন, এলিসিটিং, এলিসিট মানে হচ্ছে কোনো কিছু পাওয়া, কোনো কিছু বের করে আনা, কোনো কিছু এক্সট্র্যাক্ট করা। এলিসিটিং আইদার হিউমার, কন্টেন্টমেন্ট অর ন্যাচারাল ফিলিংস। তাহলে 3টা ভিডিও, তাই না? তো এই ভিডিওগুলোর উদ্দেশ্য কি ছিল? হয় আপনাকে সে ভিডিওটা ফানি, মজার, অথবা ভিডিওটা দেখে আপনি কন্টেন্ট ফিল করতেছেন। কন্টেন্ট মানে হলো ফিল করা আর কি, শান্তি পাওয়া। অথবা নিউট্রাল, নট ন্যাচারাল, নিউট্রাল ফিলিংস, মানে কোনো ফিলিংস নাই, এই ভিডিও দেখে আসলে আপনার ভালো খারাপ কোনোটাই লাগতেছে না। সাম ওয়াচড আ ক্লিপ অফ দ্য বিবিসি কমেডি মিস্টার বিন। কাউকে দেখানো হয়েছে মিস্টার বিন। আদার্স আর রিল্যাক্সিং সিন উইথ ডলফিনস সুইমিং ইন দ্য ওশান। অন্যদেরকে দেখানো হয়েছে যে ডলফিন সমুদ্রে সাঁতার কাটতেছে, খুব রিল্যাক্সিং একটা ভিডিও। অ্যান্ড আদার্স আ ফ্যাকচুয়াল ভিডিও অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট প্রফেশন। আরেকজনকে দেখানো হয়েছে একটা ফ্যাকচুয়াল ভিডিও, ম্যানেজমেন্ট প্রফেশন কি জিনিস এরকম, মানে খুবই এটাতে কোনো কিছু নাই আর কি, রিল্যাক্স হওয়ার মতো কোনো কিছু না, ফানিও কোনো কিছু না, খুবই নর্মাল একটা ভিডিও, নিউট্রাল। তাহলে এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। তাহলে চ্যাং এবং ওয়াং 2 ফ্রেন্ড, তাই না, 2 রিসার্চার, তারা একটা হাইপোথেসিস দিছে যে ওয়ার্ক প্লেসে আমরা যে হিউমার করি, মজা ঠাট্টা করি, এটার উদ্দেশ্য হচ্ছে একটু মেন্টাল রিলিফ পাওয়া, এটার থেকে আমাদের মেন্টাল অ্যাবিলিটিটা রিপ্লেনিশ হয়। এবং এটাকে প্রুফ করার জন্য তারা একটা এক্সপেরিমেন্ট করেছে, যেখানে তারা 70-75 জন স্টুডেন্টকে নিয়েছে এবং তাদেরকে তারা একটা খুব বোরিং কাজ করতে দিয়েছে। এটা হলো যে 2 পেজ টেক্সট পড়ে লেটারটাকে কাটতে হবে। তারপরে তাদেরকে র্যান্ডমলি 3টা ভিডিও দেখানো হয়েছে। কাউকে মিস্টার বিনের ভিডিও দেখানো হয়েছে, কাউকে ডলফিনের ভিডিও দেখানো হয়েছে, আর কাউকে দেখানো হয়েছে ম্যানেজমেন্ট প্রফেশনের ব্যাপারে একটা ফ্যাকচুয়াল ভিডিও। কেন? তাদের সেই রেসপন্সটা, তাদের সেই পারসেপশনটাকে ধরার জন্য। তাহলে এখন প্রশ্ন হইল যে এই ভিডিওগুলো কোন জিনিসটাকে জেনারেট করার জন্য ডিজাইন করা হয়েছে? One of 3 videos each designed to generate a different kind of dash. ওকে, তাহলে এই যে জেনারেট কথাটা, এটা একটা সিনোনিম। কার সিনোনিম? এখানে একটা শব্দ আছে এলিসিটিং, এই এলিসিটিং এর সিনোনিম। কনটেক্সচুয়াল সিনোনিম, এরকম না যে এটার মিনিং সবসময় জেনারেটের মতো, বাট এই সেন্টেন্স এই কনটেক্সটে সিমিলার, কোনো কোনো কিছুকে বের করে আনা। তাহলে এই ভিডিওগুলো থেকে একটা কিছু বের করে আনা হচ্ছে, এটা জেনারেট করা হচ্ছে। কি জেনারেট করা হচ্ছে? হিউমার, কন্টেনমেন্ট অর নিউট্রাল ফিলিংস। তাহলে ডিফারেন্ট কাইন্ড অফ ড্যাশ। প্রথমে আপনারা বলেন যে এখানে কোন শব্দটা এখানে বসাবেন, তারপরে আমরা সেই শব্দের সিনোনিম প্যাসেজ থেকে খুঁজবো। কমেন্টে লেখেন, রাইট ইন দ্য কমেন্টস কোনটা হবে। কোন শব্দটাকে আপনারা নিয়েছেন, তাই না? ইমোশন, কিন্তু কোন শব্দটা, হুইচ ওয়ার্ড, সেটা বল। কোন শব্দটাকে আপনারা সিলেক্ট করলেন? ফিলিংস শব্দটা, তাই না? এই যে এখানে প্যাসেজের মধ্যে কি কি লেখা ছিল? ফিলিংস, এক্স্যাক্টলি রাইট। থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, আমি আপনাদের কমেন্টগুলো দেখছিলাম। তাহলে ফিলিংস, এই যে ফিলিংস কথাটা, মানে 3টা ফিলিংস, হিউমার একটা ফিলিং, কন্টেন্ট একটা ফিলিং, নিউট্রাল এটাও একটা ফিলিং, 3 রকমের ফিলিংস। তাহলে আমার যে শব্দটা প্যাসেজে আছে, যদি এখানে ক্লু না থাকতো,
তাহলে আমি ফিলিংস শব্দটা বসাতাম, এটা আমি আনসার হিসেবে সিলেক্ট করতাম। কিন্তু যেহেতু আমাকে শব্দ দেওয়া হয়েছে, তাহলে আমাকে এখন এ থেকে এফ পর্যন্ত দেখতে হবে ফিলিং এর সিনোনিম কোনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিং এর সিনোনিম হচ্ছে এখানে অপশন এফ, ইমোশন, তাই না? তাহলে 32 তে আমরা কি লিখব? 32 তে আমরা আনসার হিসেবে কি লিখব? এফ, রাইট? এখানে কিন্তু লাস্ট মোমেন্টে এসে কিন্তু এই ভুলটা করেন না আর কি, ইমোশন লিখে দিয়েন না। যে অপশনে বলা আছে সেই অপশনটা লিখবেন। অপশন কত আছে? এফ। তাহলে আমরা এখানে এফ লিখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের উইথ ক্লুজ সলভ করার সিস্টেম। প্রথমে আমরা প্যাসেজে থেকে জাস্ট শব্দটা আইডেন্টিফাই করব, কোন শব্দটা বসানো যাবে, তারপরে সেই শব্দটার সিনোনিম আমরা আমাদের ক্লু থেকে নিব। ওকে, ক্লিয়ার বেসিকটা? আসেন তাহলে আমরা পরের প্রশ্নগুলো অ্যাটেম্পট করি। পরের প্রশ্নে কি বলেছে যে হোয়েন অল পার্টিসিপেন্টস ওয়ার, দেন হবে এটা, তাই না? দেন, হোয়েন না, এটা টি হবে, ঠিক আছে? দেন, তারপর দেন অল পার্টিসিপেন্টস ওয়ার, আবার দেন আছে এখানে, এটা বাদ দিয়ে দিই। দেন অল পার্টিসিপেন্টস ওয়ার গিভেন এ ডেলিবারেটলি ফার্স্ট্রেটিং টাস্ক টু ডু। তাদেরকে একটা ইচ্ছাকৃত, ডেলিবারেটলি মানে কি এই শব্দটা শিখে ফেলেন। ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে, কোনো কিছু ইচ্ছাকৃতভাবে করাকে বলা হয় ডেলিবারেটলি। তাহলে এরপরে পার্টিসিপেন্টদেরকে ইচ্ছাকৃতভাবে একটা ফার্স্ট্রেটিং কাজ করতে দেওয়া হয়েছে, বিরক্তিকর একটা কাজ করতে দেওয়া হয়েছে, and that was found, it was found that those who had watched the dash video, তো যখন তাদেরকে এরকম ফার্স্ট্রেটিং কাজ করতে দেওয়া হয়েছে, তখন দেখা গেল it was found that those who watched, যারা দেখেছিল দ্য ড্যাশ ভিডিও, কোন ধরনের ভিডিওটা? তিনটা ভিডিও ছিল, ডলফিনের ভিডিও, মিস্টার বিন, আর হচ্ছে ম্যানেজমেন্টের একটা ফ্যাকচুয়াল ভিডিও। পারসিস্টেড মানে কি? লেগে থাকা, উইথ দ্য টাস্ক ফর লঙ্গার অ্যান্ড ট্রাইড হার্ডার টু অ্যাকমপ্লিশ দ্য টাস্ক দেন আইদার অফ দ্য আদার টু গ্রুপস। তাহলে তিনটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও যারা দেখছে তারা বেশি মোটিভেটেড ফিল করেছে এবং তারা বেশিক্ষণ চেষ্টা করেছে, পারসিস্ট করেছে আনসারটা বাই করার জন্য, কাজটা শেষ করার জন্য। তাহলে কোন ভিডিওটার কথা বলতেছে এখানে সেটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখি কি বললে। এখানে বলতেছে যে দ্য স্টুডেন্টস দেন কমপ্লিটেড এ টাস্ক রিকোয়ারিং পারসিস্টেন্স ইন হুইচ দে ওয়ার আস্কড টু গ্যাস মানে ধারণা করা, দ্য পটেনশিয়াল পারফরমেন্স অফ এমপ্লয়িজ। তাদেরকে ধারণা করতে বলা হলো যে আচ্ছা একটা এমপ্লয়ির পারফরমেন্স কেমন হইতে পারে আপনি ধারণা করেন, বেসড অন প্রোভাইডেড প্রোফাইল। তাদেরকে একটা প্রোফাইল দেওয়া হয়েছে, ওই এমপ্লয়ের একটা প্রোফাইল দেওয়া হয়েছে। অ্যান্ড ওয়ার টোল্ড দ্যাট মেকিং 10 কারেক্ট অ্যাসেসমেন্টস ইন এ রো উড লিড টু এ উইন। বলছে ইন এ রো, ইন এ রো মানে কি? একটা না, ইন এ রো বলছে যে আপনি যদি 10টা মানে কারেক্ট অ্যাসাম্পশন করতে পারেন, অ্যাসেসমেন্ট করতে পারেন একটা না, তাহলে আপনি জিতে যাবেন। However, the software was programmed such that, এই সফটওয়্যারটা ইচ্ছা করে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে that it is nearly impossible to achieve 10 consecutive মানে কি? in a row, in a row এর সিনোনিম হচ্ছে consecutive। তাই ওরা ইচ্ছা করে এমন একটা সফটওয়্যার তৈরি করছে যে আপনি 10 বার চাইলেও কি করতে পারবেন না, অ্যাকুরেটলি অ্যাসাম্পশন করতে পারবেন না। মানে এটাতে আপনি হারবেনই, জেতার কোনো সম্ভাবনা নাই। মানে খুবই ফার্স্ট্রেটিং। আপনি হয়তো 9টা কারেক্ট করলেন, লাস্টেরটাতে ভুল। ইচ্ছা করে আপনাকে একটু তারা কি করতেছে, অ্যাজিটেট করার চেষ্টা করতেছে। পার্টিসিপেন্টস ওয়ার অ্যালাউড টু কুইট। পার্টিসিপেন্টদেরকে বলছে যে আপনারা চাইলে যে কোনো সময় কুইট করতে পারেন, ছেড়ে দিতে পারেন। অ্যাট এনি পয়েন্ট স্টুডেন্টস হু হ্যাড ওয়াচড মিস্টার বিন ভিডিও, দেখলো যে যারা মিস্টার বিনের ভিডিও দেখেছে, এন্ডেড আপ, এই এন্ডেড আপ মানে কি? হোয়াট ডাজ ইট মিন এন্ডেড আপ? মানে শেষ পর্যন্ত কোনো কিছু করা। স্পেন্ডিং সিগনিফিকেন্টলি মোর টাইম ওয়ার্কিং অন দ্য টাস্ক and making twice as many predictions as the other groups. যারা এই যে ফানি ভিডিওটা দেখছে তারা বেশি কি করেছে, চেষ্টা করেছে কাজটা সলভ করার, বেশি ডেডিকেটেডলি তারা কাজটা করতে পেরেছে। তাহলে
মিস্টার বিনের ভিডিও যারা দেখেছে আমাকে বলছে কোন ভিডিওটা, দ্য ড্যাশ ভিডিও, তাহলে আনসার মানে আমার উত্তর হচ্ছে মিস্টার বিনের ভিডিও। তাহলে মিস্টার বিনের ভিডিওকে কোন শব্দটা দিয়ে, কোন অপশনটাকে দিয়ে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি? সিনোনিম কোনটা হইতে পারে মিস্টার বিনের পরিবর্তে? বলেন। দেখেন, আপনারা অনেকে বলতেছে লাফটার। দেখেন যে আমি যে শুদ্ধি পরীক্ষার কথা আপনাদেরকে বলেছিলাম, একটু খেয়াল করেন যে লাফটার শব্দটা এখানে লিখলে সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হয় কিনা, মিনিং ঠিক থাকে কিনা, খেয়াল করেন। রাইট? আমি কি বলতে পারবো যে লাফটার ভিডিও? লাফটার ভিডিও বলতে কোনো ভিডিও কি কখনো শুনছেন এরকম বলতে, যে লাফটার ভিডিও? তাই না? আমরা কি বলি? আমরা কি বলি যে এটা খুব লাফটার ভিডিও, মজার কোনো ভিডিও? এটাকে আমরা কি বলি? মিস্টার বিনের ভিডিওটা খুব মজার ভিডিও, আমরা কি বলবো যে এটা লাফটার ভিডিও? চিন্তা করেন, কি বলবেন? ফানি, রাইট, ফানি ভিডিও বলবো, তাই না? ফানি ভিডিও। মিস্টার বিনের ভিডিওটা কি? ফানি ভিডিও। তাহলে ফানির সিনোনিম কি? এইটা আপনাদেরকে বের করতে হবে, যে এই যে আমার কথাটা আপনারা ধরতে পেরেছেন যে মিস্টার বিনের ভিডিওটা হচ্ছে ফানি ভিডিও। তাহলে ফানি একটা ভিডিওর কথা বলেছে, তিনটা ভিডিও ছিল, একটা ফানি, একটা রিল্যাক্সিং, আর একটা হচ্ছে নিউট্রাল। তিনটা ভিডিও ছিল, তার মধ্যে ফানি ভিডিওটা যারা দেখেছে তারা কাজটা বেশিক্ষণ করতে পেরেছে। তাহলে ফানির সিনোনিম এখানে কোনটা আছে? লাফটার, রিল্যাক্সিং, বোরিং, এংজাইটি, স্টিমুলেটিং, ইমোশন, এনজয়মেন্ট, নাকি অ্যামিউজিং? অ্যামিউজিং, রাইট। অ্যামিউজিং হচ্ছে ফানি বা মজার কোনো কিছুর সিনোনিম। অ্যামিউজ ভার্বও হয়। অ্যামিউজ মানে কাউকে মজা দেওয়া, আনন্দ দেওয়া, ঠিক আছে? সেখান থেকে অ্যামিউজিং মানে কোনো কিছু যেটা খুব ফানি। ইট ইজ ভেরি অ্যামিউজিং মানে হলো ইট ইজ ভেরি ফানি। তাহলে দেখেন আপনারা কিন্তু এখান থেকে একটা নতুন শব্দও শিখলেন, তাই না? সবসময় আমরা বলি যে ইটস ভেরি ফানি, না বললে আমরা বলতে পারি ইট ইজ কোয়াইট অ্যামিউজিং। ভেরির পরিবর্তে অন্য কিছু ব্যবহার করেন, ভেরি, রিয়েলি, এটাও খুব কমন, খুব মানে ওভার ইউজড এক্সপ্রেশনস। ভেরির পরিবর্তে ভেরি না বলে আপনারা বলতে পারেন কোয়াইট, অথবা রাদার, অথবা ফেয়ারলি, অথবা প্রিটি। তাহলে ইট ইজ কোয়াইট অ্যামিউজিং, ইট ইজ রাদার অ্যামিউজিং, ইট ইজ ফেয়ারলি অ্যামিউজিং, ইট ইজ প্রিটি অ্যামিউজিং, অ্যামিউজিং, ফানি, ঠিক আছে? এক্সপেন্সিভ, ইট ইজ রাদার এক্সপেন্সিভ, ইট ইজ ফেয়ারলি এক্সপেন্সিভ। ইট ইজ ভেরি নিউ না বলে ইট ইজ ফেয়ারলি নিউ, ঠিক আছে? এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা স্পিকিংয়ে, আমাদের রাইটিংয়ে আনতে পারি। তাহলে আমার কারেক্ট আনসার হবে এইচ, অ্যামিউজিং। যারা মজার ভিডিওটা দেখেছে, ফানি ভিডিও দেখেছে, তারা বেশিক্ষণ কি করতে পেরেছে, কাজটা ফোকাস করে করতে পেরেছে। রাইট? সো এবার আমরা পরেরটাতে যাচ্ছি। লেটস ট্রাই দ্য নেক্সট কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেন ট্রাই করি, কি বলেছে দেখেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে? The second study in which participants were asked to perform a particularly dash task. আরেকটা স্টাডির কথা বলেছে, সেকেন্ড স্টাডি। সেকেন্ড স্টাডি, একটা সেকেন্ড আরেকটা গবেষণা, যেখানে পার্টিসিপেন্টদেরকে কি করা হয়েছিল, মানে জিজ্ঞাসা করা হয়েছিল বা অনুরোধ করা হয়েছিল। আস্ক মানে এখানে আসলে অনুরোধ করা। টু পারফর্ম আ পার্টিকুলারলি ড্যাশ টাস্ক। কি ধরনের টাস্ক? মজার টাস্ক, বোরিং টাস্ক, ডিফিকাল্ট টাস্ক, ইজি টাস্ক, কি ধরনের টাস্ক করতে বলা হয়েছে? প্রডিউসড সিমিলার রেজাল্ট, এবং সেখানেও একই রকমের ফলাফল পাওয়া গেছে। মানে ফানি ভিডিও দেখার পরে মানুষজন বেশিক্ষণ মনোযোগটা রাখতে পেরেছে। তাহলে কি লিখেছে এখানে দেখেন, চ্যাং অ্যান্ড ওয়াং দেন রেপ্লিকেটেড দিজ রেজাল্টস ইন এ সেকেন্ড স্টাডি। এই যে আরেকটা স্টাডির কথা আমরা এখানে পেয়ে গেলাম, এখানেও বলছিল সেকেন্ড স্টাডির কথা, পেয়ে গেলাম। ডিউরিং হুইচ দে হ্যাড পার্টিসিপেন্টস কমপ্লিট লং মাল্টিপ্লিকেশন, গুণ করতে দিছে, বড় বড় গুণ করতে দিছে, বাই হ্যান্ড, ক্যালকুলেটর ছাড়া। এগেন, participants who watched
দ্য হিউমারাস ভিডিও, মজার ভিডিও যারা দেখেছে, spend significantly more time working on the tedious task. তাহলে প্রশ্ন হলো কি ধরনের টাস্ক? উত্তর হলো টিডিয়াস টাস্ক। তাহলে টিডিয়াস টাস্কের অল্টারনেটিভ আমার এখানে কি লেখা আছে সেটা আমরা এখানে বের করব। টিডিয়াস টাস্কের পরিবর্তে আমরা কি বলতে পারি? লাফটার টাস্ক, তা তো হয় না, তাই না? রিল্যাক্সিং টাস্ক, তাও হয় না। টিডিয়াস মানে কি? বোরিং, তাই না? এক্স্যাক্টলি, টিডিয়াস মানে হলো বোরিং, খুবই ফ্রাস্ট্রেটিং, ঠিক আছে? এটাকে বলা হয় টিডিয়াস। তাহলে টিডিয়াসের পরিবর্তে আমরা এখানে অপশন সিটাকে কি করতে পারছি? চুজ করতে পারছি। তাহলে আমাদের আনসার কি হবে? 34 এর মধ্যে আমরা জাস্ট লিখে দিব সি। রাইট? ক্লিয়ার? সো নেক্সট প্রশ্নটাতে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলছে যে অ্যাকর্ডিং টু রিসার্চারদের মতে, অ্যাকর্ডিং টু রিসার্চারদের মতে, ডেভিড চ্যাং অ্যান্ড লু ইয়াং, ডেভিড চ্যাং এবং লু ইয়াং এই দুজনের নাম বলল। দিস ফাইন্ডিং সাজেস্ট দ্যাট হিউমার নট অনলি রিডিউসেস নট অনলি রিডিউসেস সামথিং, কোনো একটা কিছু কমিয়ে দেয়, হিউমার কোনো একটা কিছুকে কমিয়ে দেয়, অ্যান্ড হেল্পস বিল্ড সোশ্যাল কানেকশন, বাট ইট মে অলসো হ্যাভ এ ড্যাশ। তাহলে বাট অলসো, নট অনলি বাট অলসো, তাহলে কোনো একটা কিছুকে কমিয়ে দেয় আর কিছু একটা আছে, হ্যাভ এ ড্যাশ, হ্যাভ এ ড্যাশ, তাই না? তাহলে কি হবে? হ্যাভ এ ড্যাশ, হ্যাভ এ রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স তো হবে না, তাই না? আচ্ছা, তাহলে দেখি পরে কি বলে ডেভিড চ্যাং এবং ওয়াং, তারা কি বলেছে। তাহলে এখানে বলতেছে যে যারা মজার ভিডিও দেখেছিল তারা কি করেছে, অনেকক্ষণ চেষ্টা করেছে অঙ্কটা সলভ করার। এখানে তাদের পরে ইয়েটা দেখেন, এই যে এখানে ইনভার্টেড কমা আছে, তাই না? ইনভার্টেড কমা মানে হচ্ছে এটা চ্যাং এবং ওয়াং এর মতামত, তাদের বক্তব্য। এখানেও দেখেন ইনভার্টেড কমা আছে। ইনভার্টেড কমা মানে হচ্ছে এটা তাদের নিজেদের কমেন্ট, তাই না? তাহলে এখানে এটাই বলছে যে চ্যাং এবং ওয়াং কি সাজেস্ট করেছে, তার মানে তাদের মতামতটাই জানতে চাচ্ছে। এখানে বলেছে যে অলদো হিউমার হ্যাজ বিন ফাউন্ড টু হেল্প রিলিভ স্ট্রেস, যদিও আমরা দেখেছি যে হিউমার কি করে, স্ট্রেস কমায়, স্ট্রেসকে রিলিভ করে, অ্যান্ড ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনশিপ, এবং সোশ্যাল রিলেশনশিপকে ফ্যাসিলিটেট করে। ফ্যাসিলিটেট মানে হচ্ছে কোনো কিছুর সুযোগ তৈরি করা, মানে মজার হাসি ঠাট্টার মাধ্যমে কি হয়, সোশ্যাল রিলেশন তৈরি হয়। তাহলে স্ট্রেস রিলিভ হয়, তাই না? তাহলে স্ট্রেস রিলিভ, তাহলে রিডিউস স্ট্রেস, স্ট্রেস হচ্ছে আমার উত্তর। তাহলে স্ট্রেসের পরিবর্তে আমরা কি লিখব? স্ট্রেসের সিনোনিম এখানে কি আছে বলেন, কমেন্ট করেন। এংজাইটি, রাইট, এক্স্যাক্টলি, ইউ আর রাইট, এংজাইটি। তাহলে এংজাইটি তো লেখা যাবে না, লিখতে হবে ডি, তাই না? ডি লিখতে হবে। তাহলে সোশ্যাল রিলেশনশিপ তৈরি করতে হেল্প করে, এংজাইটি কমায়। তাহলে এখানে যে সোশ্যাল কানেকশনের কথা বলা আছে, সোশ্যাল রিলেশনশিপ মানে তো সোশ্যাল কানেকশন, তাই না? ইট মে অলসো হ্যাভ এ ড্যাশ, আরেকটা কিছু আছে সেটা দেখি কি বলছে। দ্য ট্রেডিশনাল ভিউ অফ টাস্ক পারফরমেন্স ইমপ্লাই মানে কি, কোনো কিছু বুঝানো, দ্যাট ইন্ডিভিজুয়ালস শুড অ্যাভয়েড থিংস সাচ অ্যাজ হিউমার that may distract them from the accomplishment of task goals. তো অনেক সময় আমরা এরকম বলি যে অফিসে হাসি ঠাট্টার জায়গা না, বা পড়ার সময় আবার হাসি ঠাট্টা কিসের, পড়ার সময় শুধু ফোকাস করে পড়ো, মজা করা দরকার নাই, তাই না? এটা হয়তো ডিস্ট্র্যাক্টিং, এটা এরকম আমরা ট্রেডিশনালি এরকম মনে করা হয় যে কাজের ফাঁকে ফাঁকে বা পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু হাসি ঠাট্টা মনে হয় ডিস্ট্র্যাক্টিং, রাইট? চ্যাং অ্যান্ড ওয়াং কনক্লুড, কিন্তু চ্যাং এবং ওয়াং কিন্তু ডিফারেন্ট কথা বলতেছে। তারা কি বলতেছে? উই সাজেস্ট দ্যাট, এই যে তাদের সাজেশনটা পাইছি আমরা,
হিউমার ইজ নট অনলি এনজয়েবল বাট মোর ইম্পর্টেন্টলি এনার্জাইজিং। এটা শুধু এনজয়েবলই না, এটা এনার্জাইজিংও। আপনাকে একটু শক্তি দিবে, একটু এনার্জি দিবে শরীরে। তাহলে স্ট্রেস রিলিফ করে, সোশ্যাল বেনিফিট আছে, সোশ্যাল কানেকশনে হেল্প করে, রিলেশনশিপ বিল্ড করতে। আর কি করে? আমাদেরকে এনার্জি দেয়। তাহলে এনার্জাইজিং এই কথাটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কোন সিনোনিমটা ব্যবহার করতে পারি যেটা এনার্জাইজিং এর মতো? এনার্জাইজিং, স্টিমুলেটিং। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। স্টিমুলেটিং। এই যে স্টিমুলেটিং মানে হলো কোনো কিছুকে উত্তেজিত করা, কোনো কিছুকে এক্সাইটেড করা। স্টিমুলেট মানে হলো এক্সাইটমেন্ট, রাইট? কোনো কিছুকে উত্তেজিত করা। তাহলে এনার্জাইজিং এর পরিবর্তে কি রিল্যাক্সিং দিতে পারবো? পারবো না, তাই না? এনার্জাইজিং এর পরিবর্তে রিল্যাক্সিং দিলে তো সেটা বিপরীত শব্দ হয়ে যাবে, তাই না? উল্টা হয়ে যাবে, রাইট? তাহলে আমাকে স্টিমুলেটিং দিতে হবে। স্টিমুলেটিং মানে হলো টু এক্সাইট সামথিং, ওকে, একটু এক্সাইটেড করা, রাইট? সো আমরা এই ছোট্ট দুটা প্যারাগ্রাফের মধ্যে দেখেন কতগুলো নতুন শব্দ পেয়েছি। কেন পেয়েছি? বিকজ এই প্যারাগ্রাফটা প্যাসেজ নাম্বার 3 থেকে নেওয়া। আপনারা দেখেন কোশ্চেন নাম্বারগুলো কত? 34, 35, 36, 37, মানে 40টা প্রশ্ন কিন্তু আইএলটিএস, তাই না? রিডিং এর 40টা প্রশ্নের মধ্যে এগুলো হচ্ছে লাস্টের দিকের 5টা প্রশ্ন, লাস্টের 4টা বা 5টা প্রশ্ন। এই কারণে দেখেন এখানে শব্দগুলো কিন্তু অনেক অ্যাডভান্স। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা নতুন নতুন কিছু শব্দ কিন্তু জেনেছি। তার মানে যত আপনি সামনের দিকে যাবেন ততই কিন্তু প্রশ্নের বা প্যাসেজের ডিফিকাল্টি বা ওয়ার্ডের ডিফিকাল্টিটা একটু বাড়বে। ঠিক আছে? আসেন আমরা একটু vocab recap করে ফেলি। লেট আস রিক্যাপ দ্য ওয়ার্ডস দ্যাট উই হ্যাভ লার্নড টুনাইট। আজকে যে শব্দগুলো শিখেছি আপনারা ঝটপট কমেন্ট করবেন অর্থগুলো জাস্ট একটু মাথায় রাখার জন্য, যে কোন কোন শব্দগুলো। এই শব্দগুলোর বাইরে নতুন করে কোনো শব্দ ভোকাবুলারি আমাদেরকে পড়ার দরকার নাই। কেমব্রিজ ইজ দ্য বেস্ট সোর্স। IELTS passages are the best source for your vocabulary preparation. Okay, so let's start. প্রথম, first one, hypothesis মানে কি? লেখেন hypothesis. What does it mean? Hypothesis. Hypothesis মানে হলো ধারণা, তাই না? এক্স্যাক্টলি, ধারণা, অনুমান, কোনো কিছুকে অনুমান করা বা ধারণা করা, এটাকে বলা হয় হাইপোথেসিস। রেসপাইট মানে, লিখতে থাকেন আপনারা, কমেন্টে লিখতে থাকেন, প্রত্যেকটা অর্থ লিখতে থাকেন। রেসপাইট মানে কি? টিডিয়াস মানে কি? বানানগুলো দেখে রাখেন। রেসপাইট, RESPITE, রেসপাইট। স্পাইট, স্পাইট কিন্তু একটা শব্দ আছে, স্পাইট। স্পাইট মানে হচ্ছে মানে ঘৃণা, হিংসা। হিংসার ইংরেজি হচ্ছে স্পাইট। ওকে, এখানে বলছে রেসপাইট। রেসপাইট মানে বিশ্রাম করা, রাইট? টিডিয়াস মানে ক্লান্তিকর, বোরিং। ফ্যাসিলিটেট মানে সুযোগ তৈরি করে দেওয়া। রিপ্ল্যানিশ মানে কি? রিপ্ল্যানিশ ক্ষয় পূরণ। রিপ্ল্যানিশ ক্ষয় পূরণ, রাইট? অস্টেন্টেবলি, অস্টেন্সিবলি, সরি, অস্টেন্সিবলি মানে কি? র্যান্ডমলি। ইয়েস, অস্টেন্সিবলি মানে র্যান্ডমলি। এটার আরেকটা ফর্ম আছে, অস্টেন্টেনিয়াস মনে হয়, বানানটা ভুলে গেছি, দেখতে হবে। তো অস্টেন্সিবলি মানে হচ্ছে র্যান্ডমলি। অলরাইট, ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। যারা কমেন্ট করতেছেন আমি দেখতেছি আপনাদের কমেন্টগুলো, থ্যাংক ইউ। দেখেন তাহলে হাইপোথিসিস, রেসপাইট, টিডিয়াস, ফ্যাসিলিটেট, রিপ্ল্যানিশ, অস্টেন্সিবলি। নেক্সট, পারসেপশন মানে কি? হোয়াট ডাজ ইট মিন? পারসেপশন দৃষ্টিভঙ্গি, রাইট? অ্যাসাইন্ড মানে কি? দায়িত্ব দেওয়া। কন্টেনমেন্ট, এখানে একটা শব্দ হয়, কন্টেন্ট পর্যন্ত হলেও হয়। কন্টেন্ট মানে কি? ফুলফিলমেন্ট, বা এটার বাংলাটা কি? মানে স্যাটিসফাই হয়ে যাওয়া আর কি কোনো কিছু। কন্টেন্ট, আই এম হ্যাপি, হ্যাঁ, আমার আর কিছু লাগবে না, এরকম। এটার এক্সাক্ট বাংলাটা কি বলেন তো একটু কমেন্টে। এখন তো আমার তো মাথায় আসতেছে না এক্সাক্ট বাংলাটা। অনেক সময় আমরা একটা ইংরেজি শব্দ বেশি ব্যবহার করি তো ওইটার বাংলাটা ভুলে যাই।
তাহলে কি হবে এটা? কন্টেনমেন্ট, মানে কন্টেন্ট মানে হলো কোনো কিছুর ব্যাপারে একদম পুরোপুরিভাবে স্যাটিসফাই, এটাকে বলা হয় কন্টেনমেন্ট। আপনারা যদি সুন্দর করে বাংলা জানেন তাহলে একটু লেখেন, আমিও জেনে নিব। ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল মানে কি? ডাটা সমৃদ্ধ, যেটাতে অনেক ডাটা আছে সেটাকে বলে ফ্যাকচুয়াল। পারসিস্টেন্স মানে লেগে থাকা, পারসিস্টেন্স লেগে থাকা, এটা খুব ভালো একটা শব্দ, কাজে লাগবে। পটেনশিয়াল মানে হলো ক্ষমতা, কোনো কিছু করার যে সম্ভাবনা বা ক্ষমতা, সেটাকে বলা হয় পটেনশিয়াল। নেক্সট অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে কি? কোনো কিছুর মূল্যায়ন, অ্যাসেসমেন্ট। সাচ দ্যাট, সাচ দ্যাট, এমন যে, সাচ দ্যাট। ইন এ রো, একটানা। কনজিকিউটিভ, একটানা। এন্ডেড আপ, শেষ পর্যন্ত কোনো কিছু হওয়া, এন্ডেড আপ। প্রেডিকশনস, ভবিষ্যৎবাণী। প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী। তাহলে কয়টা ওয়ার্ড এখানে আমরা? 1 2 3 4 5 6টা, তাই না? 6 12 18, 18টা শব্দ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তারপরে রেপ্লিকেট, ওই যে বললো যে চ্যাং এন্ড ওয়াং একটা রেপ্লিকেট করেছে। রেপ্লিকেট মানে কি? কোনো কিছু পুনরায় করা, নকল করা। রিলিভ মানে রিল্যাক্স, স্বস্তি। ট্রেডিশনাল ভিউ, ট্রেডিশনাল ভিউ, যে বলছিল যে ট্রেডিশনাল ভিউ হচ্ছে মানুষ মনে করে হিউমার হচ্ছে ডিস্ট্রাক্টিং। ট্রেডিশনাল ভিউ মানে গতানুগতিক ধারণা, প্রচলিত ধারণা। গতানুগতিক বা প্রচলিত ধারণাকে বলা হয় ট্রেডিশনাল ভিউ। আচ্ছা, তারপরে ইমপ্লাই, আইইএস আছে, যদি বানানটা সিঙ্গুলার হইতো তাহলে ইমপ্লাই হইতো, IMPLY, ইমপ্লাই মানে কোনো কিছু বুঝানো, কোনো কিছু বুঝানো, না বলে কোনো কিছু বুঝানোকে বলা হয় ইমপ্লাই করা। মুখে বলতেছি না, বাট বুঝাচ্ছি। স্টিমুলেটিং মানে কি? এক্সাইটিং, ইয়েস। স্টিমুলেটিং, এক্সাইটিং, স্টিমুলেশন, এক্সাইটমেন্ট, রাইট? স্টিমুলেটর, যেটা এক্সাইটমেন্ট দেয়। একটা শব্দের অনেকগুলো কি হইতে পারে, ফর্ম হইতে পারে, রাইট? তাহলে দেখেন আমরা আরো 6টা, তাই না? একটা ছোট্ট প্যারাগ্রাফ পরে আমরা কিন্তু এখানে 24টা বা 25টা নতুন শব্দ, হয়তো আরো বেশি হবে। আমি তো এখানে বেছে বেছে কঠিনগুলো নিয়েছি। ছোট খাটো আরো শব্দ থাকতে পারে যেটা হয়তো আপনি জানতেন না। 2টা প্যারাগ্রাফ পরে 24-25টা নতুন ভোকাবুলারি কিন্তু আপনি এখানে জেনে ফেলছেন। তো ভোকাবুলারিটা অবশ্যই অবশ্যই রিডিং থেকেই শিখতে হবে। আলাদা করে কোনো ভোকাবুলারি বই পড়ার প্রয়োজন নাই। দ্যাট উইল বি আ ওয়েস্ট অফ ইয়োর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড রিসোর্সেস, রাইট? Stick to Cambridge. Summary without clues. How do I solve it? Don't read all the questions at once. Read the title. Read the first question. Answers will be in clusters. একটা প্যারাগ্রাফে পেয়ে গেছি না আনসার? একটা দুটা প্যারাগ্রাফের মধ্যে সব আনসার চলে আসছে। Answers will follow sequence. একটার পর একটা সিকোয়েন্স চলে আসছে। All the clues are synonyms. যেগুলো প্যাসেজে ছিল সেটা synonyms. So don't read the options first. Don't read the clues first. Solve it as you would if it were summary without clues. Summary without clues যেভাবে করবেন ঠিক সেভাবে করেন। জাস্ট যখন আনসারটা বসাচ্ছেন তখন শব্দটা না লিখে কি লিখবেন? লেটার লিখবেন। মেক শিওর দ্যাট ইউ ডোন্ট মেক দ্যাট মিস্টেক। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পার্টিসিপেশন। আপনারা দারুণ পার্টিসিপেট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য কমেন্টস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট পার্টিসিপেশন। থ্যাংক ইউ। আপনারা যেটা করবেন, প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো যদি মিস করে থাকেন, যারা মিস করেছেন প্রিভিয়াস ক্লাসগুলো দেখা শুরু করে দেবেন। আগামীকালকে একটা দুইটা দেখে ফেলবেন, পরশুদিন বিকাল আরেকটা দেখে ফেলবেন, তাহলে কভার হয়ে যাবে। যারা করেছেন ক্লাসগুলো তাদেরকেও আমি আবার বলবো রিভিজিট করার জন্য ক্লাসগুলো, বিকজ হয়তো টিপসগুলো আপনি ভুলে গেছেন, বা যদি আরেকবার দেখেন আরো ক্লিয়ার হবে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, ডোন্ট হেজিটেট টু রিচ আউট টু মি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে। You can talk to me, you can send me a text and I'll respond. দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।